2 বছর আগে জুলাই ঘটেছে, 2 বছর আগে জুলাই পালিত হয়নি। যে জুলাই যে এসেছিল আমরা বলছিলাম যে সেই জুলাই আসলে অনিবার্য ছিল। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এবং গণতান্ত্রিক ধারায় এটাই অন্যতম একটা সৌন্দর্য। আরও দেখি বেশি যে আমরা যে প্রত্যাশা করেছিলাম জুলাইয়ের পরবর্তী সময়ে যে সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশে, সেই জায়গা থেকে তারা কিন্তু আরও অনেক বেশি দূরে সরে নিয়ে গিয়েছেন আমাদের। সেই প্রশ্নে অনেকটা বিভক্তি আছে। স্পষ্টতই 5 আগস্ট পরবর্তী সময় বিভক্তির অনেক সৃষ্টি হয়েছে বলেই কোশ্চেনগুলো এসেছে, এবং আজকে গোটা বাংলাদেশব্যাপী জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি, পরাজিত শক্তি নানান ধরনের যে কটূক্তি করছে, সেটাও আমাদের এই সুযোগের মধ্য দিয়ে তারা সেটা করার মতো দুঃসাহস দেখাতে পেরেছে। দর্শক, আমন্ত্রণ আপনাদের সবাইকে নতুন বাংলাদেশের আয়োজনে আমরা কথা বলি দেশের রাজনৈতিক বাস্তবতা, মানুষের অধিকার এবং রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে। আমরা বিশ্বাস করি সত্য কথা বলা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরা আমাদের দায়িত্ব। এখানে আলোচনা হয় আইনের শাসন, গণতন্ত্র, জবাবদিহিতা এবং জনগণের প্রত্যাশা নিয়ে। দেশ এবং দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে আমরা তুলে আনি সমসাময়িক গুরুত্বপূর্ণ সব বিষয়। নতুন বাংলাদেশের স্বপ্ন, ন্যায় বিচার এবং মানবিক রাষ্ট্র গঠনের প্রত্যয় নিয়ে আমাদের এই পথচলা। আপনাদের মতামত, প্রশ্ন এবং অংশগ্রহণ আমাদের এই আয়োজনের প্রাণশক্তি। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে নতুন বাংলাদেশের আয়োজনে। আমি জান্নাতুল কুলি এবং আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, পরিচয় করে দিতে চাই। আমার ডান দিক থেকে মাহির শাহরিয়ার রেজা, সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, আছেন সিনথিয়া জাহিন আয়েশা, সাবেক মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমন্ত্রণ আপনাদের দুজনকে। এবং কিছুক্ষণের মধ্যেই আমাদের তৃতীয় অতিথি এসে পৌঁছবেন, তারপরে আমরা আলোচনায় যাব তার কাছেও। কিন্তু যে বিষয় নিয়ে আসলে আমরা কথা বলতে চাই, সিনথিয়া জাহিন আয়েশা, আপনাকে দিয়েই শুরু করি আয়োজনটা। জুলাইয়ের স্বপ্ন, জুলাই নিয়ে বাংলাদেশের যে আকাঙ্ক্ষা, অথবা 2 বছর আগের জুলাই যেভাবে পালিত হয়েছে, তারপর মানুষের মধ্যে একটা প্রত্যাশা হয়েছিল যে জুলাই বাংলাদেশকে ভিন্ন দিকে মোড় নিয়ে যেতে পারে, বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তন আসবে, এমন একটি দেশ আমরা প্রতিষ্ঠিত করব যে দেশে কোনো বৈষম্য থাকবে না। কিন্তু জুলাই শেষ হতে না হতেই আমরা দেখলাম 36শে জুলাইয়ের পর বাংলাদেশের যে স্বপ্ন ছিল, 1 বছর পেরোতে না পেরোতেই সেই জুলাইয়ের সুসংগঠিত অনেককেই আমরা দেখলাম বিভক্ত হয়ে যেতে। অর্থাৎ যেখানে অভিন্নতার কথা ছিল, সেখান থেকেই ভিন্নতার চিত্র আমরা দেখতে পেলাম। আপনার অভিজ্ঞতা বলবেন, যেমন জুলাইয়ের স্বপ্ন নিয়ে এসেছিলেন, সেটা আসলে এখন কেমন? শুরুতে আপনাকে ধন্যবাদ এবং নিউজ 24 সকল দর্শকদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি। দেখেন, আপনার একটা কথা দিয়ে শুরু করি, সেটা হচ্ছে 2 বছর আগে জুলাই ঘটেছে, 2 বছর আগে জুলাই পালিত হয়নি। আর গত বছর আমাদের প্রথম জুলাই উদযাপন হয়েছে। তো 2 বছর আগে যখন জুলাই ঘটেছে, তখন আপনার কথা বা প্রসঙ্গে যদি আমি বলি, আমরা সবাই ঐক্যবদ্ধ ছিলাম এবং সেই মুহূর্তে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক ছিল, একও অভিন্ন ছিল। হয়তোবা এক একজনের যাত্রা, এক একজনের পথটা ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের গন্তব্য নির্দিষ্ট ছিল এবং সুনির্দিষ্ট। সেখানে সকলেই আমরা এক গন্তব্যের উদ্দেশ্যে আগাচ্ছিলাম। তো 2 বছর পরে এসে কিংবা 36 জুলাইয়ের পরের কথাই যদি বলি, দেখেন, এই দেশে যেমন আবু সাইদের মতো বুক চিতিয়ে দেওয়া লোক আছে গুলির সামনে, ঠিক তেমনি 5 আগস্ট কিন্তু আমরা দেখেছি বহু দোকানপাট, স্থাপনায় লুটপাটও হয়েছে। তারা কারা, তাই না? তো সবাই যে সৎ উদ্দেশ্য কিংবা সবার লক্ষ্য উদ্দেশ্য এবং যাত্রা নিয়ত ঠিক থাকবে এরকম কোনো গ্যারান্টি আমাদের কাছে নেই, কিন্তু আমরা একটা সার্টেন টাইমে সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, সেটা যে কারণেই হোক না কেন। তো পরবর্তীতে যেটা এসেছে, দেখেন, আমরা এখন যেটা প্রশ্ন আসছে যে এখন আমরা মানে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে কিংবা আমাদের মধ্যে ডিভাইডেশন এসেছে, আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী এবং গণতান্ত্রিক ধারায় এটাই অন্যতম একটা সৌন্দর্য। যখন আমাদের প্রয়োজন হয়েছিল, তখন সবার গলা এক হয়ে একটা মাইকে আমরা কথা বলেছি, এবং যখন আমাদের সেই ক্রাইসিস দূর হয়ে গিয়েছে, যখন নতুন করে বাংলাদেশকে গঠন করার সুযোগ এসেছে, তখন সবাই বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে মতামত দিচ্ছে, ভিন্নভাবে দেখছে। এটা কিন্তু আমাদের গণতান্ত্রিক একটা চর্চা। মাহির শাহরিয়ার রেজা, যে বিষয় নিয়ে আসলে আপনার সঙ্গে কথা বলতে চাই, ভিন্নতার সৌন্দর্যের কথা বললেন আপনার সহ আলোচক সিনথিয়া জাহিন আয়েশা। ভিন্নতা সুন্দর, অবশ্যই ওনার কথা মেনে নিলাম আমরা, কিন্তু আপনাদের ডাকে অনেকেই এসেছিল এই আন্দোলনে, যাদের মধ্যে অনেকেই প্রাণ হারিয়েছেন, কেউ অঙ্গ হারিয়েছেন, কেউ এখনও আহত অবস্থায় পড়ে আছেন। তাদের খোঁজ আসলে এখন কারা নিচ্ছে, অথবা ওই মানুষগুলোর জন্য এই ভিন্ন হয়ে যাওয়াদের মধ্যে কতজন আপনারা আছেন তাদের জন্য কাজ করবার জন্য? জি, শুরুতেই ধন্যবাদ জানাই আপনাকে এবং যারা শুনছেন সকলকেই। প্রথমত, জুলাইয়ের আজকে প্রায় 2 বছর এসেছে, 2 বছর, 24 থেকে আজকে 26 আমরা এসেছি। সেই সময়
যে জুলাই যে এসেছিল সে আমরা বলছিলাম যে সেই জুলাই আসলে অনিবার্য ছিল। আওয়ামী লীগ সরকারের যে অন্যায়, দুর্নীতি, নিপীড়ন, সেই নিপীড়নের বিরুদ্ধে জনগণের যে স্বতঃস্ফূর্ত ক্ষোভ, সেই ক্ষোভের বিস্ফোরণ আসলে কিন্তু ঘটেছিল 24 সালের যে জুলাই, সেই জুলাই আগস্টে। এর পরবর্তী সময় আমরা দেখেছি যে আমরা জানি যে জুলাই এবং আগস্টে 5 তারিখ পর্যন্ত প্রায় 834 জনের প্রাণহানি ঘটেছে সব সময় আওয়ামী লীগ সরকারের হাতে। কিন্তু এর পরবর্তীতে দেখেছি আমরা যে এই সরকার গঠিত হয়েছিল যে ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকারটি গঠিত হয়েছিল, সেই সরকার তার দায়িত্ব ছিল এই যে জুলাইয়ে যারা আহত হয়েছেন বা জুলাইয়ে যারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন করা, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা। কিন্তু আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সব কাজে তারা না গিয়ে তারা বরং দেশটাকে আরও বেশি যে আমরা যে প্রত্যাশা করেছিলাম জুলাইয়ের পরবর্তী সময়ে যে সুন্দর বাংলাদেশ, একটি বৈষম্যহীন বাংলাদেশে, সেই জায়গা থেকে তারা কিন্তু আরও অনেক বেশি দূরে সরে নিয়ে গিয়েছেন আমাদের। যার ফলশ্রুতিতে আমরা দেখেছি কয়েকদিন আগেই যে সরকার আমাদের রয়েছে বিএনপি সরকারের একজন দায়িত্বশীল বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সুতরাং যেই দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের যে এই যে জুলাই যারা শহীদ হয়েছেন অথবা যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা করা, তাদের পরিবারের পুনর্বাসন করা, তাদের সহযোগিতা করা, সেই কাজ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার করেন নাই। এই দায় প্রধানত অন্তর্বর্তীকালীন সরকারকেই নিতে হবে। এবং আপনারা আওয়াজ তুলেছিলেন যেটি বিষয় আমি একটু বলি, যেটি বিষয় ছিল আমরা যারা ছাত্র সংগঠনের প্রতিনিধি ছিলাম, আমরা সকলেই সেই সময় দাবি জানিয়েছি যে জুলাইয়ের যারা শহীদ হয়েছেন তাদের পরিবারকে পুনর্বাসন করতে হবে, তাদের সহযোগিতা করতে হবে এবং যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে তাদের যে সুচিকিৎসার জন্য যদি বিদেশে তাদেরকে নিয়ে যেতে হয় সেই ব্যবস্থা করতে হবে। সেই সময় আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে স্মারকলিপি দিয়েছি, আমরা সংবাদ মাধ্যমে সেটি বিবৃতির মাধ্যমে জানিয়েছি, সংবাদ সম্মেলন করে আমরা জানিয়েছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার সেই সব বিষয়ে কিন্তু তারা কোনো কর্ণপাত করেননি। তারা একটি জুলাই ফাউন্ডেশন করেছেন ঠিকই, সেই জুলাই ফাউন্ডেশনে আমরা পরবর্তীতে দেখেছি সেই জুলাই ফাউন্ডেশনের নামে দুর্নীতির অভিযোগ উঠেছে, লুটপাটের অভিযোগ উঠেছে। সুতরাং এই যে যাদের রক্তের বিনিময়ে আসলে আমরা আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত করতে পেরেছি, যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার বা জুলাইয়ের যারা নেতৃত্ব দিয়েছিলেন একসময় তারা সুবিধা লাভ করেছেন, তারা কিন্তু পরবর্তীতে যাদের রক্তের উপর দাঁড়িয়ে তারা সফলতা পেয়েছেন অথবা তাদের জীবন গড়েছেন, তারা কিন্তু সেই রক্তের সাথে তারা বেইমানি করেছেন এবং যারা নিহত হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের পরবর্তীতে কিন্তু তারা খোঁজ খবর রাখেননি। এই দায়টি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকার এবং তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যারা সুবিধাপ্রাপ্ত হয়েছেন এই দায় তাদের। ধন্যবাদ আপনাকে মাহির। দর্শক আরেকটু বলে রাখতে চাই, আমাদের সঙ্গে আমাদের আরেকজন অতিথি এসে পৌঁছেছেন। আমাদের সঙ্গে আছেন আবিদুল ইসলাম খান আবিদ, যুগ্ম সাধারণ সম্পাদক, ছাত্রদল এবং সাবেক ভিপি প্রার্থী। আমন্ত্রণ আপনাকেও। যে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম জুলাইয়ের একাল সেকাল আজকে আমাদের আলোচনার বিষয়। আবিদ, আপনি নিজেও সম্মুখ সারিতে থেকে জুলাইয়ের সময়ে ছাত্র জনতার সঙ্গে ছিলেন। এদের মধ্যে থেকে অনেকেই একদম সংসদ পর্যন্ত পৌঁছে গেছে, আপনি এখনো রাজপথে, ভিন্নতা কেন? শুরুতে আপনাকে ধন্যবাদ জানাই, একই সাথে আমার সহ আলোচক যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং একই সাথে নিউজ 24-এর যে দর্শকবৃন্দ আছেন আপনাদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনি যে প্রশ্ন করেছেন সে প্রশ্নে অনেকটা বিভক্তি আছে। স্পষ্টতই 5 আগস্ট পরবর্তী সময় বিভক্তির অনেক সৃষ্টি হয়েছে বলেই কোশ্চেনগুলো এসেছে এবং আজকে গোটা বাংলাদেশব্যাপী জুলাইকে কেন্দ্র করে বিভিন্ন অপশক্তি, পরাজিত শক্তি নানান ধরনের যে কটূক্তি করছে সেটাও আমাদের এই সুযোগের মধ্য দিয়ে তারা সেটা করার মতো দুঃসাহস দেখাতে পেরেছে। দেখেন, এখানে আমরা যারা জুলাইয়ে ম্যাক্সিমামের ছিল যারা সমন্বয়কের লিস্টে ছিল কিংবা যারা ফ্রন্টলাইনার হিসেবে তারা নিজেদেরকে বলে যে আমরা সমন্বয়ক ছিলাম, সব ফ্রন্টলাইনার বলে তারা সমন্বয়কদেরকে বোঝায়। ইচ্ছা করলেও এই মুহূর্তে আমি সমন্বয়ক কিংবা আমরা অনেকেই যারা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা আছে আমরা ইচ্ছা করলে সমন্বয়কের এখানে গেলে আর আন্দোলন থাকবে না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু তাদেরটা কোটা সংস্কার হলো আমরা যারা রাজনৈতিকভাবে 2016 সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মাটিতে রাজনীতি করে গেছি কিংবা হাসিনাকে সরাসরি হাসিনার চেয়ারকে চ্যালেঞ্জ করে আমরা এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছিলাম, সুতরাং আমাদের টার্গেট কিন্তু কোটা সংস্কার কোনোভাবেই ছিল না। বাস্তবতা যেটা, আমরা যে প্রতিটা মুহূর্তে আমাদের চোখ ছিল পতনের আন্দোলন। আমরা যে কোনো আন্দোলনে জয়েন করতাম, যে কথা বলতাম প্রত্যেকটাকে আমরা পতনের দৃষ্টিভঙ্গিতে দেখতাম। তো যার ফলশ্রুতিতে আমরা আমাদের জায়গা থেকে এটা কিন্তু এই আন্দোলনের প্রথম সারিতে সবাই আন্দোলন সংগ্রাম করে গিয়েছে, কিন্তু এক একজনের চরিত্র এক এক রকম ছিল, এক একজনের উদ্দেশ্য ভিন্নতা এক এক রকম ছিল, যে যাকে প্রভাবিত করতে পেরেছে। সুতরাং আমাদের টার্গেট ছিল আন্দোলনকে এক দফায় ত্বরান্বিত করতে হবে। আমরা কিন্তু সেই টার্গেটে সফল হয়েছিলাম। 14 তারিখ রাতে হাসিনাকে স্বৈরাচার শব্দে রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে জাতীয়তাবাদী ছাত্রদল সেদিন কিন্তু সফল হয়েছিল। তো এখন
এই জুলাইটা অনিবার্য ছিল। এই জুলাই আজকে কোশ্চেন হয় কতটুকু লাভ হলো, কতটুকু ক্ষতি হলো। আরে ভাই, ক্ষতির তো প্রশ্ন এখানে আসে না। আমি আমার সহযোদ্ধা যারা ছিল 5 আগস্টের পূর্বে আমরা যারা সামনে ছিলাম, যারাই জুলাইয়ের পক্ষে বিন্দু পরিমাণ সমর্থন দিয়েছে, আমাদের সবার অবস্থান সেম। আমরা সবাই চেয়েছি বলে জুলাই সংগঠিত হয়েছে, এবং জুলাই এই বাংলাদেশের অনিবার্য গণ অভ্যুত্থান ছিল, সংগঠিত হয়েছে। সুতরাং এখানে কতটুকু লাভ হয়েছে, লস হয়েছে, প্রশ্ন তো আসতেই পারে না। অবশ্যই বাংলাদেশে জুলাই প্রয়োজন ছিল, কিন্তু এই জুলাই অনিবার্য ছিল, এবং এই জুলাই বাংলাদেশের সফলতা। কিন্তু এই জুলাইয়ের স্পিডটাকে আমি কতটুকু ধরে রাখতে পেরেছি, এটা নিয়ে অনেক প্রশ্ন হয়। গতকালকে সরকার হচ্ছে যে চীন মূর্তি সম্মেলনে জুলাই জাতীয় সম্মেলন ছিল, সেখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে প্রধান অতিথি হিসেবে ছিলেন। তো ওই জায়গায় একজন মা যখন বক্তৃতা রাখছিল, লিটারালি আমি সহ উপস্থিত ডানে বামে আপনি ভিডিও ফুটেজগুলো দেখতে পারেন, সবাই কাঁদতেছিল, মাও কাঁদতেছিল, আশেপাশে সবাই কাঁদতেছিল। আব্দুল্লাহ বিন জাহিদের আম্মা, আব্দুল্লাহ বিন জাহিদ, তার বাবা এই গণঅভ্যুত্থানের মোস্ট প্রবাবলি 7 মাস আগে তার বাবা মারা যায়, এবং এই গণঅভ্যুত্থান এসে আব্দুল্লাহ বিন জাহিদ শাহাদাত বরণ করে 5 আগস্ট। তার ঠিক 14 দিন পরে ওনার ছোট সন্তান, ওনার 2টা সন্তান, প্রথম সন্তান শহীদ হলো, ওনার দ্বিতীয় সন্তান কোলন ক্যান্সারে আক্রান্ত হলো, কোলন ক্যান্সারে আক্রান্ত হলো। এবং এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে একটা চিন্তা করেন, তার স্বামী হারালো, তারপর তার বড় সন্তান চলে গেল, তারপর ঠিক 14 দিন পরে ছোট সন্তান একমাত্র অবলম্বন সে ক্যান্সার আক্রান্ত হলো। তারপর সে মা এপার থেকে ওপার ঘুরে বেরিয়েছে, সরকারের কাছ থেকে, তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তেমন কোনো সহযোগিতা, উনি ওপেনলি বলেছে আমি তেমন কোনো সহযোগিতা পাইনি। এখন এই 5 আগস্ট পরবর্তী সময়ে, আজকে 5 আগস্ট পরবর্তী সময় যে বৈষম্যের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, যে ন্যায্যতা নিশ্চিত করবার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, আগস্ট পরবর্তী সময় আমি সেই ন্যায্যতাটা দিতে পেরেছি কিনা, এটা নিয়ে অনেক কোশ্চেন থাকতে পারে, এবং কোশ্চেন আছে, অলরেডি আছে। এখন আপনি যখন আপনার টার্গেট ছিল কি সমতা নিশ্চিত করা, এখন সমতা নিশ্চিত করতে গিয়ে এখন আপনি চলে গেলেন একটা পার্টি খুলতে হবে আপনাকে। এখন আপনি যদি একটা পার্টি খুলতে চান, অবশ্যই আপনি আপনার কনসার্নের বাইরে গিয়ে অন্য কারো চিন্তা আপনি আসলেই করতে পারবেন না, এটা বাস্তবতা। সুতরাং ইনস্ট্যান্ট ইন্টারিম সরকারকে কাজে লাগিয়ে এই পার্টি খুলতে গিয়ে সত্যিকার অর্থে ওই মুহূর্তে সরকারের দায়িত্ব ছিল, আবার এরাই সরকারের অংশ ছিল, আবার এরা সংগ্রাম অংশ থেকে শহীদ পরিবারের দিক নজর দিবে, না আহতদের দিক নজর দিবে, নাকি 1.5 বছর পরে 1 বছর পরে নির্বাচন নিজেরা স্থিতিশীল হবে, পরবর্তী রাজনীতিটা এরা কিভাবে করতে পারে, ওই জায়গাটাতে একটু নৈতিক পরাজয়, অবশ্যই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির একটা অংশের নৈতিক পরাজয় সেখানে হয়েছে। এখন আমি এখনো রাজপথে আছি। 5 আগস্ট পরবর্তী সময়ে বাসায় 5 আগস্ট বিকেলে বাসায় ফিরে গিয়ে গণতন্ত্র পুনরুত্থান করবার জন্য আবারও রাজপথে ছিলাম, নির্বাচন হলো, এখনো রাজপথে আছি, এখন আবার টকশো করতেছি, পক্ষে বিপক্ষে টকশো করতেছি, এখন আমরা রাজপথেই আছি। এখন কথা হচ্ছে যে আমরা ওইখানে যে পারলাম না, সেটা সফলতা ব্যর্থতার নির্ধারণ। এই কারণে প্রশ্নটা আসছে আবিদ, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। প্রশ্নটা এই কারণেই করছি, এই জুলাই নিয়ে তো সাধারণ মানুষের প্রত্যাশা ছিল, যারা পরিবারের সদস্য হারিয়েছে তাদের একটা আকাঙ্ক্ষা ছিল। এই জুলাই থেকে আসলে যারা দেশের সার্বিক ক্ষমতা, নীতি নির্ধারণী পর্যায়ে অথবা সাহায্য করবার মতো জায়গায় পৌঁছানোর পর জুলাইয়ের যারা নিপীড়িত অথবা জুলাই থেকে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের জন্য তাদের নিজ থেকে দায়িত্ব কতটুকু পূরণ করতে পারলেন বলে আপনি মনে করেন? সেই জায়গা থেকে কিন্তু প্রশ্ন, সেই জায়গা থেকে আপনার প্রশ্নের জায়গা যদি আমি বলি, গত 1.5 বছরে বাংলাদেশে অনেক উত্থান পতন গিয়েছে। এত বড় একটা স্বৈরাচার চলে যাওয়ার পরে চাইলেও আমি ইনস্ট্যান্ট গোটা রাষ্ট্রকে আমি সচল করে ফেলতে পারবো না, কিংবা ভালো করে ফেলতে পারবো না, যেটা গত 15 বছর 17 বছরে যে স্বৈরাচারের গোড়াপত্তন হয়েছে। আমি সমালোচনা করলে সমালোচনা আমি করতেই পারি, কিন্তু কিছু হচ্ছে যে বাইন্ডিংস সেখানে ছিল। আপনি ইনস্ট্যান্ট তো সব ফাংশন করতে পারবেন না, আপনি তাদেরকে বাদ দিয়ে নতুন কাকে এনে দায়িত্ব পালন করাবেন। সুতরাং এরা মানে রাষ্ট্র ফাংশন করাতেও একটা দীর্ঘ সময় চলে গেছে, এটা যেমন সত্য কথা। আবার আরেকদিকে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের একটা নিজস্ব স্বার্থ ছিল, তারা স্বার্থের দিকে ঝুঁকে গিয়েছে। ওই জায়গায় একটা নৈতিক পরাজয় ঘটেছে, গণঅভ্যুত্থানের স্পিরিট ব্যাহত হয়েছে। কিন্তু ব্যাপারটা এমন না যে গণঅভ্যুত্থানের পুরুষ শক্তি বিভ্রান্ত হয়েছে। একটা পক্ষ বিভ্রান্ত হলো, আরেকটা পক্ষ রাজপথে লড়াই করে গণতন্ত্রকে সমন্বয়। ধন্যবাদ আপনাকে। কারা বেশি শক্তিশালী সেটা নিয়েও আলোচনা করতে চাই, কারণ যারা শক্তিশালী ক্ষমতা তাদের পক্ষে। মাহির, যে বিষয়টি নিয়ে আসলে কথা বলছিলেন, আমরা তরুণ রাজনীতি নিয়ে এক ধরনের আশার জায়গা দেখেছিলাম। আমরা দেখেছি যে স্বাধীনতার পর জাসদের এক ধরনের উত্তরণ হয়েছিল, কিন্তু পরে আমরা দেখেছি বিভিন্ন দলে বিভিন্নভাবে জাসদকে আমরা বিভক্ত হতে দেখেছি, ভাঙতে দেখেছি ছোট ছোট দলে।
আপনারা তরুণরা একসঙ্গে যে আন্দোলন করলেন, তারপর রাজনৈতিক দল হলো এনসিপি, আপনার মতে, আপনিও একজন তরুণ, এনসিপির ভবিষ্যৎ তাহলে কি আপনার দৃষ্টিকোণ থেকে বলবেন? ধন্যবাদ। দেখুন, জাসদের প্রসঙ্গ যেহেতু টানলেন, এটি খুবই পরিষ্কারভাবেই বলতে হয় যে জাসদ যেই প্রেক্ষাপটে গড়ে উঠেছিল 1972 সালে, সেই সময় তারা এক ধরনের রাজনৈতিক আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের এক ধরনের ধারণা নিয়ে তারা সেই সময় দাঁড়িয়েছেন এবং লক্ষ লক্ষ তরুণ বা যুবক সেই সময় জাসদের যেই ব্যানার বলেন বা তার যে দল, সেই দলে তারা যোগদান করেছেন এবং জাসদের অভূতপূর্ব উত্থান আমরা সেই সময় দেখেছি। সুতরাং জাসদের এক ধরনের, আমরা মনে করি যে সেই সময় প্রেক্ষিতে জাসদের যে রাজনৈতিক মতাদর্শ ছিল সেটি তরুণ যেই যারা জনগোষ্ঠী সেই সময় ছিলেন বা তরুণরা যারা ছিলেন তাদেরকে ভীষণভাবে আকর্ষণ করতে পেরেছিলেন এবং সেই সময় বিশ্ব যে রাজনীতি, সেই রাজনৈতিক প্রেক্ষাপটেও জাসদের উত্থানটা, যে তাদের যে রাজনৈতিক স্লোগান এবং তাদের যে উত্থান সেটি ছিল। কিন্তু আজকে দেখেন এনসিপির যদি আমরা কথা বলি, এনসিপির রাজনৈতিক মতাদর্শটা আসলে কি? আপনার মাধ্যমে আমি প্রশ্ন করতে চাই যে এনসিপির আসলে রাজনৈতিক মতাদর্শ কি? এনসিপি নতুন বন্দোবস্ত বলছেন, তারা বলেছেন রাজনীতি করবেন, তারা বলেছেন নয়া বন্দোবস্তের রাজনীতি তারা করবেন। নয়া বন্দোবস্তের রাজনীতি কি? নয়া বন্দোবস্তের রাজনীতি বলে তারা আজকে জামাতের নেতৃত্বে তারা আজকে সংসদে বসেছেন। যে জামাত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে এবং বিরোধিতা করে শুধু তারা ক্ষান্ত হননি, তারা গণহত্যায় লিপ্ত হয়েছেন এবং আজকে এই যে গণহত্যার দায়, সেই দায় তারা অস্বীকার করতে পারবেন না, এমন একটি রাজনৈতিক দলের নেতৃত্বে তারা সংসদে গিয়েছেন। দ্বিতীয় কথা, তাদের যে তারা বলেন মধ্যপন্থী তারা রাজনীতি করবেন। মধ্যপন্থাটা কি আমরা আসলে বুঝতে চাই যে মধ্যপন্থা কি? মধ্যপন্থা আমাদের কাছে যেটা আমরা মনে করি যে মধ্যপন্থা হচ্ছে এক ধরনের সুবিধাবাদী, যেখানে আমি সুবিধা পাবো সেখানে আমরা যাব। এবং আদতে ধরেন 25 সালের ফেব্রুয়ারি মাসে এনসিপি গঠিত হয়েছে, আজকে প্রায় 1.5 বছর এনসিপির অতিক্রান্ত হয়েছে। এনসিপির রাজনৈতিক যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আজ পর্যন্ত পরিষ্কার করতে পারেন নাই যে তারা আসলে কি ধরনের রাজনীতি করতে চান। তারা কি জনকল্যাণমুখী রাজনীতি করবেন, না কি তারা হচ্ছে যে তারা উগ্র ডানপন্থী রাজনীতি করবেন, না তারা বামপন্থী রাজনীতি করবেন? এই পরিষ্কার কিন্তু তারা কোনো ধরনের রেখা তারা তাদের রাজনীতিতে টানতে পারেন নাই, যার দরুনে আমরা দেখেছি যে নয়া বন্দোবস্তের রাজনীতির কথা বললেও তারা কিন্তু ঘুরে ফেরে। আমরা দেখেছি যে আওয়ামী লীগের বহু নেতা কিন্তু এনসিপিতে যোগদান করেছেন, তারা তাদের সাদরে বরণ করেছেন। বা আমরা দেখেছি বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছিলেন একজন পুরান ঢাকার একজন ব্যবসায়ী, সম্ভবত নাম ইসাক, তাকে তারা পর্যন্ত তারা গ্রহণ করেছেন, কিন্তু তিনি কিন্তু খুনের আসামি। তারপর আমরা দেখেছি যে জামাতের মতো একটি রাজনৈতিক দলের সঙ্গে, ভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তারা ঐক্য করেছেন নির্বাচনে জয়লাভ করার জন্য এবং জামাতের যে ম্যান পাওয়ার, জামাতের অর্থ ব্যবহার করে তারা নির্বাচনে জয়লাভ করেছেন। সুতরাং এনসিপির যে রাজনৈতিক সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা অঙ্কুরে বিনষ্ট হয়েছে বলে আমরা মনে করি। এবং এই এনসিপি আদতে বাংলাদেশের জনগণের বা বাংলাদেশের তরুণদের যে স্বপ্ন, আমরা যে স্বপ্ন নিয়ে জুলাই অংশগ্রহণ করছি, একটি বৈষম্যহীন বাংলাদেশ, একটি সমতার বাংলাদেশ, সেই বাংলাদেশে কোনোভাবেই এনসিপির নেতৃবৃন্দ আমাদেরকে উপহার দিতে পারবেন না, সেটি আমরা দৃঢ়ভাবে কিন্তু এখন বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। আমরা একটা বিরতিতে যেতে চাই। দর্শক, আপনারা দেখছেন নতুন বাংলাদেশ। আমরা একটা বিরতির পরেই তরুণ নেতাদের সঙ্গে আবার আলোচনায় ফিরবো। সঙ্গেই থাকুন। সরাসরি সম্প্রচারিত হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, চাইলে প্রশ্ন রাখতে পারেন। ফিরছি। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক আপনারা। আমাদের সঙ্গে অতিথি আছেন 3 জন, আছেন সিনথিয়া জাহিন আয়েশা, মাহি শাহরিয়ার রেজা, আবিদুল ইসলাম খান আবিদ আমাদের সঙ্গে আছে। আরও একবার আপনার কাছে ফিরতে চাই। বৈষম্য বিরোধী আন্দোলন যারা করলেন এবং যারা সম্মুখ সারিরও ছিলেন, জনগণ যাদেরকে বাংলাদেশের নতুন নেতৃত্বের জায়গায় দেখতে চেয়েছে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের কিছু সময় পরেই, অর্থাৎ অন্তর্বর্তী সরকার আমলেই আমরা দেখলাম তাদের বিরুদ্ধেই মব, জনগণের ইচ্ছা না পূরণ হওয়ার যে চেষ্টা, বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা, এরকম একাধিক অভিযোগ আমরা দেখলাম। এবং তারা আসলে পরে রাজনৈতিক দল গঠন করে, এনসিপির কথা বলছি, গঠন করে সম্মুখ সারির নেতাও হয়েছেন। এই পুরো বিষয়গুলো, আপনিও একজন তরুণ রাজনীতি একজন মানুষ, এবং আপনার জায়গা থেকে আপনি এই পুরো বিষয়গুলোকে আসলে কিভাবে দেখেন? জবাবদিহিতার জায়গা আছে কিনা, প্রয়োজন মনে করেন কিনা? 5 আগস্ট পরবর্তী সময় একটা গণ অভ্যুত্থান যদি ঘটার পরে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেই জায়গা থেকে বাংলাদেশে কিছুই ঘটেনি বলে আমি মনে করি। একটা গণ অভ্যুত্থান ঘটা মানে কি? চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া। সেই জায়গা থেকে ছাত্র জনতা এবং বাংলাদেশের মানুষ, রাজনৈতিক দলগুলো যথেষ্ট হচ্ছে যে ম্যাচিউরিটির পরিচয় এই মুহূর্তটা দিয়েছে। 5 আগস্ট রাতে দেখবেন তৎকালীন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, পরাজিতদের বিজয়ের কাছে যদি পরাজিতরা নিরাপদ থাকে তাহলে সেই বিজয়ের আনন্দ বহমান্বিত হয়। সেই জায়গা থেকে এমন কিছুই ঘটেনি। তবে যা কিছু ঘটেছে সেটা খুব স্বাভাবিক ছিল। কিন্তু 5 আগস্ট পরপর যা কিছু ঘটেছে এগুলো খুব স্বাভাবিক বিষয় ছিল
এবং নিয়ন্ত্রিত ছিল, এবং ধীরে ধীরে সেটা কিছু মবক্রেসি কন্টিনিউ ছিল, সেটা ধীরে ধীরে একটা কিছুটা নিয়ন্ত্রণ শেষ পর্যন্ত এসেছিল। তবে অন্তর্বর্তীকালীন সরকারের মাঝামাঝি এবং শেষের দিকে কিছু মবক্রেসি হয়েছে, সেটাকে কখনই আমরা সমর্থন করিনি। আমরা আমাদের জায়গা থেকে সেটার প্রতিবাদ জানিয়েছি। এখন জুলাই নিয়ে যেহেতু আলোচনা হচ্ছে, শহীদরা যারা শহীদ হয়েছে, শহীদদের প্রত্যাশা কী ছিল? কোনো শহীদ তো এখানে এই উদ্দেশ্যে কেউ শহীদ হতে আসে নাই যে আমার গাড়ি লাগবে, আমার বাড়ি লাগবে, আমার ফ্যামিলি ভালো থাকবে, এই জন্য আমি শহীদ হয়ে যাবো। আসলে ব্যাপারটা কিন্তু তা ছিল না। কিন্তু এক একজন পারিবারিক সদস্য যখন এক একভাবে চলে গেছে, তাদের পরিবারটা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা এড়া ছাড়া অন্যকে অনুধাবন করার মতো সুযোগ আসলে কিংবা আপনার আমার কারোরই আলটিমেটলি নাই। সেই জায়গা থেকে আমরা তাদের পাশে সহানুভূতির জায়গা থেকে যতটুকু থাকতে পারি। আমরা একটা স্লোগান দিই, ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা। আমরা বলি জনতা জনতা, কিন্তু হৃদয়টা বলে ক্ষমতা ক্ষমতা। এটাই হচ্ছে বাস্তবতা আমরা এখনো পর্যন্ত যতটুকু দেখেছি। দেখেন, হিরো আপনাকে কে বানিয়েছে? জনগণ বানিয়েছে। আপনাকে আপনার নেতৃত্ব মেনে নিয়ে, আপনাকে ওন করে, আপনাকে ভালোবেসে, আপনাকে প্রটেক্ট করে, আপনার জন্য প্রতিবাদ করে জনগণ আপনাকে নেতা বানিয়েছে। কি জন্য? জনগণের স্বার্থ হাসিল করবার জন্য, বাংলাদেশের স্বার্থ হাসিল করবার জন্য। কিন্তু পরক্ষণে কিন্তু আপনি জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। জনগণ যেটা চেয়েছে সেটা না করে আপনি আপনার পার্টি গোছানোতে কাজে নেমে পড়েছেন। আপনি কিভাবে নিজেকে স্থিতিশীল করবেন রাজনৈতিকভাবে, আপনি ওই উদ্দেশ্যে মাঠে নেমে পড়েছেন। এখন আপনাকে কি লাগবে? আপনি জনগণের ইনস্ট্যান্ট ইমোশনকে কাজে লাগিয়ে আপনারা 3 জন ছাত্র প্রতিনিধির মধ্য থেকে উপদেষ্টা হয়েছেন। 5 আগস্ট পরবর্তী সময়ে উপদেষ্টা হয়েছেন, ভালো কথা, যান না, প্রতিনিধি হিসেবে গিয়েছেন, যান, কিন্তু আপনাদের ইনক্লুসিভিটিটা ধরে রাখবেন, সকলকে ধরে রাখবেন, সকলের যেহেতু একটা জায়গায় আপনারা পৌঁছেছেন, সকলকে স্বীকার করবেন। আপনি পুরোপুরিভাবে ওই জায়গায় গিয়ে হচ্ছে সবাইকে এক প্রকার অস্বীকার করার মতো পর্যায়ে আপনি চলে গেলেন। কাউকে আপনি গুনতেছেন না, আপনি গুনতে চান না। নির্বাচনহীন আপনি 5 বছর থাকার মতো আপনি নানান ধরনের টার্ম আপনারা রেডি করছেন যে 5 বছর আমরা চাই, নির্বাচন লাগবে না। বিএনপির মতো একটা রাজনৈতিক দলকে, ছাত্র দলের মতো একটা এমন সংগঠনকে, যে সংগঠনের রক্ত এবং সাহসের উপরে বিগত 17 বছর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকেছিল, সেই সংগঠনকে আপনি বলতেছেন 0% কন্ট্রিবিউশন, 100% সেলিব্রেশন। এগুলো তো আপনার কোনোভাবেই উচিত ছিল না। আজকে 3 জন উপদেষ্টা বনে আপনি গেলেন, নিজেদের স্বার্থের জন্য ওই জায়গায় চলে গেলেন। আপনারা 3 জন গেলেন, 3 জন এমন উপদেষ্টাদেরকে নিয়ে আপনারা ওই জায়গায় গেলেন যারা ম্যাক্সিমাম এনজিওর সাথে সম্পৃক্ত এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তাদের তেমন কোনো কনসার্ন নাই কিংবা তাদের তেমন কোনো জ্ঞান নাই। যার ফলশ্রুতিতে আপনাদের 3 জন, আপনি বললেন আপনারা জনতার পক্ষ থেকে কিংবা ছাত্র জনতার পক্ষ থেকে আপনারা 3 জন সেখানে গেলেন। যাওয়ার পরে বাকিরা তো যথাযথভাবে যে ফাংশন করতেছে না, প্রপারলি যে ফাংশন করতে পারে না, আপনিও তাদের কাছ থেকে জবাবদিহিতা নিতে পারলেন না। কারণ তারাও আপনাদের উপর নির্ভর করে, এই 3 জনের উপর নির্ভর করে বাকি সময়টা কাটিয়ে দেওয়ার জন্য চেষ্টা করে গিয়েছে। এবং এই 3 জনের ভিতরে যতটুকু জানি আমরা নাহিদকে দেখেছি কয়েক মাস পরেই এখানে সে পদত্যাগ করেছে। এখন আপনি যে উপদেষ্টা বনে গেলেন, উপদেষ্টা বনে গিয়ে আপনার তো দায়িত্ব ছিল, আপনি দায়িত্ব পালন না করে নামের পাশে, নিজের নামের পাশে উপদেষ্টা লাগিয়ে আপনি আবার পদত্যাগ করে আবার দলের প্রধান হয়ে গেলেন। তার মানে কি? আপনি উপদেষ্টা বনে গেলেন, গিয়ে আপনি দায়িত্ব পালন না করে আবার আপনি মন চাইলে পদত্যাগ করলেন, পদত্যাগ করে দলীয় প্রধান হলেন, দলীয় প্রধান হয়ে আবার নির্বাচনে অংশগ্রহণ করলেন। মানে পুরোটা সময়টাতে আমি আবারও বলছি, আমি আমার কোনো সহযোদ্ধার অবদানকে আমি প্রশ্নবিদ্ধ করতে চাই না, কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের ভুলগুলো কোথায় ছিল সেগুলো নিয়ে আমাদের আত্মসমালোচনা হবে। আবার সে আত্মসমালোচনা শুনে আওয়ামী লীগ পতিত স্বৈরাচারের খুশি হওয়ার কোনো কারণ নাই। জুলাইয়ের প্রশ্নে আমরা অবশ্যই ঐক্যবদ্ধ থাকবো। এটা বাংলাদেশের জুলাই, আমাদের অস্তিত্বের জুলাই, আমাদের বেঁচে থাকার জুলাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জুলাই। তো এখন সেই সময়টাতে নাহিদ যথাযথ কাজও করতে পারলো না, আবার পদত্যাগ করে নাম। তো নামের পাশে এই যে ক্ষমতা, নামের পাশে এই হচ্ছে যে উপদেষ্টা লাগানো কিংবা দলীয় প্রধান হওয়াটা, তার মানে কি আপনি জনতার স্বার্থ থেকে সরে এসে আপনি নিজের পার্টিগত স্বার্থ, নিজের স্বার্থ, নিজে কিভাবে সম্পদশালী হবে এই টার্গেটে আপনি পড়ে গেলেন। এবং সমন্বয়কদের আপনি খোঁজ নিয়ে দেখবেন, ওই সময় আমরা 5 আগস্টের পরে আমি তো 5 আগস্টের পরে আমার সবসময় একটা টার্গেট ছিল, যেদিন গণঅভ্যুত্থান হবে কিংবা হাসিনা পতন হবে, আমাকে একটু সময় দিবেন, পরবর্তীতে আমাকে সময় আপনি কম দিন। কথা যেহেতু সূচনা করছি, শেষ করতে চাই। 5 আগস্টের পূর্বে আমার স্বপ্ন ছিল যে যেদিন হাসিনা পতন হবে সেদিন আমি রাজপথে ঘুমাবো। আমি 5 আগস্টের যখন হাসিনা চলে গেছে, আমি শাহবাগ থানার সামনে বৃষ্টির মধ্যে আমি ঘুমিয়েছি 40 থেকে 45 মিনিট। ঘুমিয়ে হেঁটে হেঁটে এই 3 দিন একই ড্রেসে ছিলাম, 3, 4, 5 3 দিন একই ড্রেসে ছিলাম।
হেঁটে হেঁটে আমি আমার বাসায় উত্তরার দিকে আসলাম। এই যে বাসায় আসলাম, আসার পরে আমি তো কোথাও যাই নাই, যে মন্ত্রণালয়ে যাই নাই, আমি আমার গণঅভ্যুত্থানের বিনিময়ে আমাকে তুমি অংশীদারিত্ব দাও, আমাকে এই টেন্ডারটা দাও, ওই বদলি বাণিজ্যে আমাকে অংশগ্রহণ করো, আমি মন্ত্রণালয়ে যাইনি। এখন আমার জীবনে একবার আমি সচিবালয়ে গিয়েছি আমার একটা বই একজনকে উপহার দেওয়ার জন্য, এও কি লাস্ট কয়দিন আগে, আমি সচিবালয়টা পর্যন্ত চিনতাম না। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে আপনি এই যে শিক্ষার্থীরা ছাত্র জনতার রক্তের বিনিময়ে আপনি গণঅভ্যুত্থান পাওয়ার পরে আপনি রক্তকে ভুলে গিয়ে আপনি মন্ত্রণালয়কে বেছে নিয়েছেন, প্রত্যেকটা জায়গায় গিয়ে আপনি স্টেক নিয়েছেন, প্রত্যেকটা জায়গায় আপনি বদলি বাণিজ্য করেছেন। এটা কোনোভাবেই গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না। এবং আপনি আপনার স্বার্থে শহীদদের পরিবারের সাথে কথা বলেছেন, আপনি আপনার স্বার্থে আহতদেরকে দেখতে গিয়েছেন। গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে আপনি শহীদদের খবর নেন নাই, গণঅভ্যুত্থানের স্পিরিট থেকে আপনি আহতদের খবর নেন নাই। যদি আচ্ছা আপনাদের খবর নিতেন, তাহলে আজকে আব্দুল্লাহ বিন জাহিদের আম্মার এভাবে ক্রন্দনরত পরিস্থিতিতে আজকে গোটা জাতিকে সে বলতে হয় না যে আমি এই সমন্বয়ককে ফোন দিয়েছি, আমার ছেলের ক্যান্সার হয়েছে, ছোট ছেলের ক্যান্সার হয়েছে, বড় ছেলে চলে যাওয়ার 7 দিন পর 14 দিন পরে আমার স্বামী নাই, আমাকে সহযোগিতা করেন, আজকে এই কথাগুলো বলতে হতো না। তার দায়িত্ব কে নিয়েছে? আমরা বিএনপি পরিবার নামে আমাদের বিএনপির একটা সংগঠন আছে, সেই সংগঠনের আন্ডারে এখন জাহিদের, আব্দুল্লাহ বিন জাহিদের ভাইয়ের চিকিৎসা চলমান আছে। সুতরাং আমরা করি নাই, কিংবা মানে হচ্ছে যে অনেকের আলোচনা এখানে আসতেছে না, কিন্তু আমাদের যে ঘাটতি ছিল এগুলো নিয়ে আত্মসমালোচনা হওয়া উচিত। এবং 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 লাস্ট একটু ওয়েট করে দেই, আমাদের কাছে বাংলাদেশের মানুষের তরুণ সমাজের কাছে যে চাহিদা ছিল, যে আকাঙ্ক্ষা ছিল, যে আকাঙ্ক্ষার কারণে তরুণদের পাশে বাংলাদেশের মানুষ ছিল, সে আকাঙ্ক্ষা কিন্তু মানুষকে, সে আকাঙ্ক্ষার জায়গা থেকেও মানুষ হতাশাগ্রস্ত হয়েছে আমাদের চরিত্রের কারণে। সিনথিয়া জাহিন আয়েশা, যে কথা আসলে বললেন আপনার সহ আলোচক আবিদ, যে ক্ষমতার পাশাপাশি থাকার যে ইচ্ছা, ক্ষমতার পাশাপাশি তো আপনাদেরও থাকার সুযোগ ছিল, চাইলে আপনারাও সম্মুখ সারিতে রাজনীতি করতে পারলেন, কেন করলেন না? দেখেন, আবিদ ভাই একটা কথা বলেছিল যে 5 আগস্টের পর সে তার স্বপ্ন পূরণ করেছে, সে রাস্তায় ঘুমিয়েছে। আমরা আসলে যারা, আবিদ ভাই আগে পরেও রাজনীতিতে যুক্ত ছিল, আমি যেহেতু গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছি, আমার রাজনৈতিক ইচ্ছা আকাঙ্ক্ষা এই 36 দিনের মধ্যেই তৈরি হয়েছে। সেটা একমাত্রই লক্ষ্য 36 দিনের মধ্যে কালীন সময় ছিল যে হাসিনার পতন দেখব, এবং সেটা বাস্তবায়ন হওয়ার পরেই আমার মনে আছে আমি 5 তারিখে রায়েরবাগে ছিলাম, রায়েরবাগ যাত্রাবাড়িতে আমি লাশের পর লাশ হাতে সরিয়েছি। তো 5 তারিখের পর আবিদ ভাইয়ের কথার সাথে আমি সম্পূর্ণটাই সহমত, দ্বিমত করার কোনো জায়গা আসলে আমি খুঁজে পাইনি, আমি খুব মনোযোগ সহকারে শুনছিলাম। তো সেই জায়গা থেকে যদি বলতে চাই, 5 তারিখের পরে আসলে অনেকেই অনেক জায়গায় গিয়েছে, অনেক জায়গায় আমরা শুনেছি যে ক্যান্টনমেন্টে মিটিংয়ে গিয়েছে, অনেক জায়গায় শুনেছি বঙ্গভবনে মিটিংয়ে গিয়েছে, কিন্তু শহীদ মিনারে কিন্তু কাউকে আসতে দেখে নাই। এবং আমি যদি বলি ব্যক্তিগত জায়গা থেকে, আমি 5 আগস্টের পর প্রায় 14-15 দিন শুধু হসপিটালে দৌড়েছি, সেটা ঢাকা মেডিকেল, মাইলস্টোনের পাশে ওদিকে একটা হসপিটাল ছিল থেকে শুরু করে আশেপাশে আমি যতগুলো হসপিটাল পেয়েছি আমি হসপিটালেই দৌড়েছি। এবং কোন জায়গায় কত আহত পরিবার আছে, শহীদ পরিবার আছে, তারা কিভাবে আছে, কিভাবে লাশগুলো ডিস্ট্রিবিউট হচ্ছে, কিভাবে কি হচ্ছে, মানে এগুলো নিয়েই খোঁজখবর রেখেছি। তো সেই জায়গা থেকে বলতে চাই যে ক্ষমতার পাশে থাকার সুযোগ কিংবা সম্মুখ সারিতে রাজনীতি করার সুযোগ আসলে অবশ্যই ছিল, সেটার প্রস্তাবনা আসলে বিভিন্ন জায়গা থেকেও পেয়েছি। কিন্তু সবশেষ ভাইয়ের কথার সাথে যেটা বলতে চাই যে নৈতিক জায়গা থেকে আমি আসলে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা একজন মানুষ, খুবই নিতান্ত একজন মানুষ, সেই জায়গা থেকে আমার কাছে যেই দায়, এই যে আমি 5 তারিখে হাতে করে যত লাশ সরিয়েছি, আমার সেই শহীদ ভাইদের যে দায় কাঁধে দিয়ে গেছেন, শুধুমাত্র তাদের লাশের দায় না, তাদের যে আশা আকাঙ্ক্ষার যে দায়টা দিয়ে গেছেন, সেই জায়গাটা পূরণ করতে পারবো এমন কোনো রাজনৈতিক প্রস্তাবনা এখন পর্যন্ত পাইনি, যে কারণে এখন পর্যন্ত কোথাও যুক্ত হয়নি। কেননা এবং অনেকাংশেই যেই জায়গাগুলো থেকে প্রস্তাবনা পেয়েছি, তো সেখানে আমার কাছে মনে হয়েছে বর্তমান রাজনীতিতে তারা যেই ধারার রাজনীতি করছে সেটা অনেকাংশেই আমার স্পিরিট, বিশেষ করে গণঅভ্যুত্থানের স্পিরিটের সাথে যায় না, যেটার জন্য আসলে রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়া হয়নি। আর সর্বশেষ যদি আরেকটু আমি অ্যাড করতে চাই, দেখেন 5 আগস্টের পরে আবিদ ভাইয়ের কথার প্রসঙ্গ ধরে যদি একটু টানি, যে 3 জন সরকারে গিয়েছিল, তো তার মধ্যে থেকে নাহিদ ইসলাম অল্প কিছুদিন দায়িত্ব পালন করে পদত্যাগ করেছে। আপনি দেখেন সেই সময় কিন্তু 2 জন উপদেষ্টা ছিল, নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। তো সেই 2 জন ছাত্র উপদেষ্টার মধ্য থেকে কি এমন জরুরি টানাপোড়েন পড়লো যে তাকে তার সেই 2 জনের মধ্য থেকে
যেহেতু আমাদের ছাত্রদের প্রতিনিধি হয়ে তারা উপদেষ্টার চেয়ারে বসেছিল, সেখান থেকে তারা পদত্যাগ করে সে রাজনৈতিক একটা দল করতে হয়েছে, সেটা তাদের ব্যক্তিগত প্রয়োজন বা তাদের যে কোনো ইচ্ছা আকাঙ্ক্ষার জায়গা থেকে বা রাজনৈতিক প্রয়োজন থেকে করতেই পারে। কিন্তু সে তো একটা সরকারের গণঅভ্যুত্থানের পরে গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে ছিল, সেখান থেকেও তাকে পদত্যাগ করতে হয়েছে। জানি না কি এমন মহত্ব ছিল সেটার মধ্যে। তো সেই জায়গা থেকে বলতে চাই, সে যেই মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিল, তথ্য মিনিস্ট্রির দায়িত্বে ছিল, সেই মিনিস্ট্রির কতটুকু কাজ সে করতে পেরেছে। তো নির্বাচন চলাকালীন সময় আসলে একটা প্রশ্ন বারবার মাথার মধ্যে ঘুরপাক খেত, যারা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী যদি আমরা চিন্তা করি যে একজন রাজনীতিবিদ মন্ত্রী হতে পারে মিনিমাম তার দীর্ঘ একটা রাজনৈতিক যাত্রার পরে, এবং অনেকে সারা জীবনে কখনো মন্ত্রিত্ব চোখেই দেখে না, এমপিও হতে পারে না। তো সেই জায়গায় তারা ছাত্রনেতা থেকে গণঅভ্যুত্থানের কল্যাণে উপদেষ্টা পর্যন্ত হয়েছেন, সেখানে সেই দায়িত্ব পালন না করে তিনি রাস্তায় এসে একটা রাজনৈতিক দল গঠন করে যদি আবার সেই মন্ত্রিত্বের জন্য, এমপির জন্য জনগণের দুয়ারে যায়, আমি জানি না জনগণ তাদেরকে কিভাবে নিয়েছে। তো সেই জায়গা থেকে আসলে রাজনৈতিক দলে যুক্ত হওয়া হয়নি। আমার কাছে মনে হয়েছে যে আমার রাস্তায় থাকা উচিত এবং মানুষের জন্য যেই কাজ করা, আমাদের যে আহত শহীদ পরিবারদের কাজ করা, আমার স্বার্থ, আমার সংগঠনের স্বার্থ অনুযায়ী আমরা আসলে কাজ করে যাচ্ছি। ধন্যবাদ আপনাকে মাহি শাহরিয়ার রেজা। নানা আলোচনা যখন হচ্ছিল, আপনার একটা কথায় আবার ফেরত যেতে চাই। আপনি আগের বার বললেন জুলাই ফাউন্ডেশনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগের কথা বললেন, আবার অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়মের অভিযোগের কথা আবিদ আমাদেরকে বলল। এই যে এত এত অনিয়মের অভিযোগ, এগুলো কি আদতেই অভিযোগ নাকি আসলেই সেই সব কিছু সংগঠিত হয়েছিল? আপনারা তো রাজপথে ছিলেন, পরের ঘটনাগুলো আরও ভালোভাবে জানেন, হয়তো একটু ব্যাখ্যা করতে পারেন কিনা? দেখুন, আমাদের সহ আলোচক যেটি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি বা জুলাই ফাউন্ডেশনে যেটি, এটা আমরা সবাই জানি। এটাই আমাদের শীর্ষ যেই সংবাদ মাধ্যমগুলো আছে দেশে, সেই সংবাদ মাধ্যমগুলোতে এসেছে। আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো নিয়ে বহু আলোচনা আমরা দেখেছি। তো সুতরাং এটি আসলে অভিযোগ যেহেতু এসেছে, নিশ্চয়ই এটি প্রমাণিত। আমি জানি যে আপনি কিছুদিন আগে আমি একটু কথা বলতে চাই যে আপনি জানবেন হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি কার্যালয় ছিল সম্ভবত কাঁটাবনের এই পাশে। আমরা শুনেছি সেখানকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে যখন সেই কার্যালয় থেকে চলে যেতে বলেছে সেই জায়গার মালিক বা ফ্ল্যাটের যে মালিক, তারা সেখানকার যাওয়ার সময় আসবাবপত্র এমনকি এসি পর্যন্ত তারা খুলে নিয়ে চলে গিয়েছেন। সুতরাং তাদের বিরুদ্ধে যে অন্যায়, দুর্নীতি, এগুলো যে আসলে বানোয়াট, এটা তো জনগণ আসলে বিশ্বাস করেনি। আমি বলছি যারা প্রথম সারির যারা সমন্বয়ক ছিলেন, আপনি দেখেন আজকে যে তারা জুলাইয়ের আগে তাদের যে কি পরিণতি অবস্থা ছিল, তাদের জীবনযাপনের ধরন কীরকম ছিল, আর আজকে জুলাইয়ের 2 বছর পরে এসে তাদের জীবনযাপনের ধরন কীরকম। যার বাড়ি ছিল টিনের চালের, তিনি আজকে লাখ লাখ টাকা ভাড়া দিয়ে তিনি বাসা ভাড়া দিয়ে থাকছেন, কোটি টাকা দামের প্রাডো গাড়িতে তিনি চলছেন। সুতরাং যে তাদের মানে এই যে জুলাইয়ের কথা বলছি, যে জুলাই ব্যর্থ হয়েছে কিনা, যে আলোচনা আজকে আপনি এখানে তুলছেন, জুলাই ব্যর্থ হয়েছে না সফল হয়েছে, জুলাই জায়গায় আছে। জনগণ তার আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে নেমেছিল যে দীর্ঘ 15 বছর বা 16 বছর তারা যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি দেখেছে, জনগণ ভোট দিতে পারেনি 3টি নির্বাচনে। আমরা যারা ছাত্র নেতৃত্ব, আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা হলে থাকতে পারিনি, কারণ আমাদের হলে থাকার সুযোগ দেয়নি ছাত্রলীগ। হলে থাকতে হলে ছাত্রলীগের গেস্ট রুম করতে হবে, ছাত্রলীগের নাম নিয়ে ছাত্রলীগের কর্মসূচিতে যেতে হবে, আমাদেরকে হলে থাকতে দেওয়া হয়নি। আমরা যখন হলে থাকতে গিয়েছি আমাদেরকে মারধর করে বের করে দেওয়া হয়েছে, বা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা কর্মসূচি পালন করতে গিয়েছি নানাভাবে আমরা বাধার সম্মুখীন হয়েছি, মারধরের সম্মুখীন হয়ে হামলার সম্মুখীন হয়েছি। এমনকি বলি যে 5ই আগস্ট যখন আমরা রাজপথে গিয়েছি, সেই সময় আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আমাকে পর্যন্ত, আমি সেদিন যখন হাসিনা চলে যাচ্ছেন সেই খবরটি পর্যন্ত আমি জানি না। আমি তখন ডিবি কার্যালয়ে আটক, যে হাসিনা কি পালিয়ে গিয়েছেন, হাসিনা কি দেশে আছেন, কি পরিস্থিতি দেশের, আমরা কিচ্ছু জানি না। কারণ আমরা তো এই পরিস্থিতি, আজকে যদি 5ই আগস্ট না ঘটতে হয়তো আমি এখানে আপনাদের সামনে বসে কথা বলতে পারতাম না, হয় জেলে থাকতে হতো অথবা ক্রস ফায়ারে মেরে ফেলতে পারতো, আমরা জানি না। আমরা বলছি যে যেই জুলাই বাংলাদেশে এসেছে, সেই জুলাই অনিবার্য। এটি যদি আরো 5 বছর আগে বাংলাদেশে আসতো, বা আরো 2 বছর আগে আসতো, আরো 4 বছর আগে আসতো, তাহলে আমাদের জন্য, বাংলাদেশের জনগণের জন্য আরো ভালো হতো। আমাদের গণতন্ত্রের পথে যে যাত্রা, আমাদের দেশ গড়ার যে যাত্রা, সেটি ভালো হতো। এটি যদি আরো পরে আসতো তাহলে আমাদের জন্য হয়তো আরো বিপদ হতো। কিন্তু যেই কথাটি এসছে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতি, সেই অন্যায়, অনিয়ম, দুর্নীতি তো হয়েছে। যে বিএনপির একজন নেতৃত্বস্থানীয় যিনি সরকারে আছেন, তিনি বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। সেই অন্তর্বর্তীকালীন সরকার তো এই আমাদের যে লড়াই সংগ্রাম, আমাদের যে
শ্রম, তারপরে এই যে রক্ত, আমাদের ছাত্র জনতার যে রক্ত, সেই রক্তের উপর দাঁড়িয়ে তো তারা শপথ নিয়েছেন। সেই শপথ নেওয়ার পরে তারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি তারা রক্ষা করেছেন, ভঙ্গ করেছেন, দুঃখিত আমি, তারা ভঙ্গ করেছেন। এবং এই যে বারবার বলা হচ্ছে যে 5 তারিখের পরে তারা একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীকে তারা ক্ষমতায়িত করবার চেষ্টা করেছেন, এবং সেটি আমরা বারবার বলেছি যেটি একটি সাম্রাজ্যবাদের চক্রান্ত, এবং সাম্রাজ্যবাদের নতজানু হয়েই তারা কিন্তু মূলত এই যে প্রেসক্রিপশন, সেই প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করতে চেয়েছেন। এখানে জনগণের ইচ্ছা, জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন, তাদের যে আকাঙ্ক্ষার বাস্তবায়ন, সেটি ইউনূস সরকারের কোনোভাবেই তার ধর্তব্য ছিল না। তার একটু শেষ করি আমি, তার যে আকাঙ্ক্ষাটি ছিল, তার যে প্রাথমিক কর্তব্য ছিল, সেই প্রাথমিক কর্তব্য হচ্ছে যার নির্দেশনায় তিনি আজকে এখানে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছিলেন, তাকে কিভাবে সুবিধা দেওয়া যায়, সেই সুবিধা দেওয়ার একটি নমুনা হচ্ছে তিনি চলে যাওয়ার মাত্র 3 দিন আগে, যে 12 তারিখ আমাদের নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাত্র 3 দিন আগে তিনি এমন একটি বাণিজ্য চুক্তি করে গিয়েছেন, যেই বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশকে আরো কয়েক বছর, হয়তো আরো বহু বছর বাংলাদেশকে তিনি দাসত্বের শৃঙ্খলে দিল্লি না ঢাকা করতে করতে তিনি আরেকটি বিশাল জায়গায় তিনি নিয়ে গেছেন। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, নতুন বাংলাদেশ দেখছেন আপনারা, আরো একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। নতুন বাংলাদেশ দেখছেন দর্শক। আজকের আলোচনার বিষয় জুলাইয়ের তখন এবং এখন। যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, আলোচনা করবার সময় তো আসলে আমাদের কাছে সীমিত থাকে। শেষ পর্যায়ে প্রায় সিনথিয়া জাহিন, আয়েশা, যেই আন্দোলন আপনারা শুরু করেছিলেন, যেই প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হলো সেটার আসলে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আপনারা দিয়েছেন, এবং সব কিছুর আসলে আলাদা আলাদা উত্তর হবে, মানুষের সিদ্ধান্ত আলাদা হবে, সেটার মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন আপনি। একদম শুরুতেই যে কথাটা বললেন, সাধারণ মানুষের সাধারণ একটা প্রশ্ন থাকে, জুলাই থেকে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল কতটুকু পূরণ হলো? তাহলে সাধারণ মানুষের জায়গা থেকে যদি বলতে চাই, অধিকাংশের মতামতই আমরা যতটুকু শুনেছি, বা আমার ব্যক্তিগত জায়গা থেকে আমি যতটুকু বলবো, যে জুলাই আমাদের আকাঙ্ক্ষা যদি 100% হয়ে থাকে, সেখান থেকে আমরা 10%ও বাস্তবায়ন করতে পারিনি। সেটা হোক বিচারের ক্ষেত্রে, সেটা হোক আহত পরিবারদের পুনর্বাসনের ক্ষেত্রে, সেটা হোক আমাদের সংস্কারের ক্ষেত্রে, সেটা হোক আমাদের জুলাইকে টিকিয়ে রাখার ক্ষেত্রে, সেটা হোক সাম্যের, ঐক্যের বাংলাদেশ গড়ার ক্ষেত্রে। তো সব কিছু মিলিয়ে যদি বলি যে আমরা 10%-এরও কম বাস্তবায়ন দেখতে পাচ্ছি। তারপরেও আমাদের আশার বাণী একটাই, যে যখনই দেখবেন জুলাইকে বিভাজন করার যখন প্রশ্ন ওঠে, জুলাইকে প্রশ্নবিদ্ধ করার যখন প্রশ্ন ওঠে, যখন ফ্যাসিবাদী সরকার কিংবা ফ্যাসিস্টদের মাথাচাড়া দিয়ে ওঠার কোনো পায়চারা চলতে থাকে, তখন কিন্তু জুলাইয়ের শক্তির, আমি শুরুতেই যেটা বলেছি, অনেকেই বিভিন্ন প্রয়োজন কিংবা বিভিন্ন মতের খাতিরে ভিন্ন ভিন্ন জায়গায় তারা চলে গিয়েছে। কিন্তু সেই একটা মুহূর্তে যখন আসলে ফ্যাসিস্টদের প্রশ্ন আসে, যখন দেশের প্রশ্ন আসে, তখন কিন্তু আমরা দেখেছি জুলাই পরবর্তী বিভিন্ন সময় সেই ক্রান্তিকালীন লগ্নে আমরা বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দলগুলোতে কিন্তু আবার এক জায়গায়, এক কেন্দ্রবিন্দুতে এসে দাঁড়াতেও দেখেছি। এই যে জুলাই আমাদের একটা ঐক্যের জায়গা তৈরি করে দিয়েছে, এটা সব থেকে বড় পাওয়া। এবং আরেকটা পাওয়ার কথা যদি বলতে চাই, জুলাই আমাদের যে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সেটা ভিন্ন মত হলেও আমরা প্রকাশ করতে পারছি, এটা আমাদের কাছে অনন্য। আমরা দেখতে পাচ্ছি বিগত সময়ে কেউ মুক্তিযুদ্ধ নিয়ে সমালোচনা, মানে দ্বিমত না, শুধু সমালোচনামূলক কোনো কিছু বললে তাকে কি হতো তার পরিণতি সেটা না বললেই নয়। এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে কালচারাল ফ্যাসিস্ট থেকে শুরু করে বিভিন্ন আওয়ামী পর্যায়ে যারা রয়েছেন, এবং বীর দর্পে যারা আসলে করবে আওয়ামী লীগ, যাদেরকে বলতে হবে আইনজীবী, করবে আওয়ামী লীগ যাদেরকে বলতে হবে মডেল, এই ধরনের মানুষদেরকে আমরা দেখতে পাচ্ছি জুলাই নিয়ে, এবং যারা হচ্ছে করবে আওয়ামী লীগ কিন্তু বলতে হবে অভিনেত্রী, এই ধরনের যারা আছেন, তারা জুলাই, সিডিআই, 3 শব্দের অনেক শব্দ বলার পরও তারা এখনো বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে। তাদেরকে কিন্তু আবার ব্যাশও করা হচ্ছে, তারা কিন্তু করে ব্যাশটা কিন্তু সবাই হচ্ছে। একটা পলিটিক্যাল জায়গা থেকে আমি যখন কোনো রাজনৈতিক দলের সমালোচনা করব, কোনো একটা বিষয়ে, যৌক্তিক বিষয় উপস্থাপন করবো, আপনি আপনার এই টিভি সেটের কমেন্ট সেটটা যে চেক করবেন, কতগুলো নেগেটিভ কমেন্ট আছে বাই নেই। এখানে আবিদ ভাই আছেন, আমি আছি, বিশেষ করে মেয়ে হিসেবে একটু বেশি পেতে হয়, এটা আমাদের গায়ের চমড়াটা আস্তে আস্তে শক্ত হয়ে গিয়েছে। কিন্তু এই যে বললাম যে একদম অবমাননাকর একটা মন্তব্য করার পরও, যেটা গণঅভ্যুত্থানের সাথে একটা মানে পারিপার্শ্বিকভাবে একটা ক্রিটিক্যাল অবস্থা তৈরি করে, এবং গণঅভ্যুত্থানকে হেয় করে, হাজারো শহীদ আহতদের রক্তকে ছোট করে কথা বলে, এবং বলা চলে এক প্রকার রাষ্ট্রদ্রোহিতার মতো। আমি একটা মিনিটে শেষ করে দিই। সেইটাকে বলার পরও যখন আপনি বীর দর্পে ঘুরে বেড়াতে পারছেন, আপনাকে এটার কোনো ভোগান্তি ভুগতে হচ্ছে না, সেটাই আমাদের গণঅভ্যুত্থানের অনেক বড় পাওয়া। যেই কথা আসলে আয়েশা বললেন, আবিদ, 10 ভাগও হয়তো পূরণ হয়নি। আপনি যদি একমত হয়ে থাকেন যে জুলাইয়ের প্রত্যাশা 10% হয়তো পূরণ হয়নি, আপনি যদি একমত হয়ে থাকেন, তাহলে একটু আমাদেরকে বলবেন এটি আসলে কেন হলো, কাদের জন্য? শতাংশের জায়গায় হিসাব আমি করতে যেতে চাচ্ছি, মানে যাই হোক পূরণ কতখানি হয়েছে শতাংশের জায়গায় আমি হিসাব করতে যাচ্ছি না। আমি আমার দৃষ্টিকোণ থেকে দেখি বাংলাদেশে যে পরিবর্তনটা অনিবার্য ছিল সেটা হয়েছে।
সেটা কতটুকু আমরা ধরে রাখতে পারি না পারি আলটিমেট একটা সময়ের প্রয়োজন। শেষ গণতান্ত্রিক সরকার এসেছে, সেটা ভবিষ্যতে সে প্রমাণিত হবে। আমি ভিসি চত্বরে আমার বোনদের রক্ত দেখেছি, আমার বোনদের আহত হতে দেখেছি। একই সাথে বাড্ডাতে আমি জিল্লুরের রক্তাক্ত লাশ দেখেছি, সেই লাশকে সাক্ষী রেখে হাসিনা পতনের স্লোগান উত্থিত করেছিলাম। আমি 5 আগস্ট আমার ছোট্ট আনাসের লাশ দেখেছি, আমি ছোট্ট আনাসের লাশের সাথে সাথে আমি সাহারিকের লাশ দেখেছি। সুতরাং আমি লাশ দেখে অভ্যস্ত, আমি রক্ত দেখেছি, আমি সংগ্রাম দেখেছি। জি, আমি যে ধন্যবাদ। বেঁচে আছি সেটা আমার জীবনের জন্য বোনাস আমি মনে করি। সুতরাং এই 17 জুলাই মানে 17 বছরের আপসহীন সংগ্রাম। এই সংগ্রামকে জীবন্ত রাখার জন্য আমরা আমাদের জায়গা থেকে শত মতানৈক্যের মধ্যে ঐক্যবদ্ধ থেকে আমরা লড়াই সংগ্রাম চালিয়ে যাব। কিন্তু আপনার এই ডেস্ক থেকে পতিত স্বৈরাচারের প্রতিটি অর্গানকে বলতে চাই, প্রতিটি ব্যক্তিকে বলতে চাই, যে গণহত্যা চালিয়েছেন সেই গণহত্যার জন্য অনুতপ্ত হয়ে গোটা জাতির কাছে ক্ষমা চেয়ে বিচারের মুখোমুখি হন। বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি তো দূরের কথা, আওয়ামী লীগের একটা অর্গানকে ওই বাংলাদেশের মাটিতে ফাংশন করতে দেওয়া হবে না। দিস ইজ দ্য লাস্ট সেন্টেন্স ফ্রম আস। ধন্যবাদ আপনাকে। মাহির শাহরিয়ার রেজা, সময় খুব অল্প, একই রকম প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই। কতটুকু প্রত্যাশা পূরণ হলো সেই প্রশ্ন তো মানে করার অপেক্ষা রাখে না, কিন্তু জুলাই নিয়ে মানুষের যে প্রত্যাশা ছিল সেই জায়গা থেকে কতখানি আমরা পেলাম? দেখুন, এটি তো বারবার আলোচনায় এসেছে যে জুলাইয়ের পরবর্তী সময়ে আসলে বাংলাদেশকে কেমনভাবে আমরা দেখতে চেয়েছি এবং কেমন বাংলাদেশ পেয়েছি। দেখুন, আমাদের সর্বোচ্চ আমরা এই জুলাইয়ে যেটি আমরা সর্বোচ্চভাবে প্রাপ্তি আমাদের সেটি বলতে পারি যে আমাদের দীর্ঘদিনের যেই অপশাসন, যে দুঃশাসন বা যে স্বৈরাচারী শাসন শেখ হাসিনার সরকারের, সেই শেখ হাসিনার সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। এটি নিঃসন্দেহে একটি বিশাল অর্জন আমরা মনে করি এই আন্দোলনে। কিন্তু আমরা বলছি যে যেই আকাঙ্ক্ষা আমাদের ছিল, যেটি আমরা বারবার আলোচনায় এসেছি, যে বাংলাদেশে যেই আপনি দেখবেন যে প্ল্যাটফর্মের নেতৃত্বে আসলে আন্দোলনটি সংগঠিত হয়েছে, অপরাপর ছাত্র সংগঠন আমরা সেখানে যুক্ত হয়েছি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং একটি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন নিয়ে কিন্তু জুলাইয়ের যেই যাত্রা, সেটি আমরা বলেছি যে এখানে কোনো কোটার ভিত্তিতে এখানে হচ্ছে মেধাকে পাশ কাটানো যাবে না, এখানে সবার জন্য সমান সুযোগ রাখতে হবে। তো সমান সুযোগ তো বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন, সেই বৈষম্যহীন বাংলাদেশকে আজকে বাস্তবায়িত হয়েছে। সেই বৈষম্যহীন বাংলাদেশ তো আজকে বাস্তবায়িত হয়নি, বরং আমরা দেখছি আজকে নতুন নতুন ধনিক শ্রেণী গজিয়ে উঠছে, এবং যারা একসময় যারা হচ্ছে হলে পাতলা ডাল খেয়ে দিন কাটাতেন, তারা আজকে দেখছি তারা হচ্ছে ওয়েস্টিনে হাঁস খেতে যাচ্ছেন, বা নীলা মার্কেটে তারা হাঁস খেতে যাচ্ছেন। সুতরাং জুলাইয়ের ভেতর দিয়ে, জুলাই পরবর্তী সময়ে যেই আকাঙ্ক্ষা আমরা দেখেছি, সেই স্বপ্ন আমরা দেখেছি, যে বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আদৌ বাস্তবায়ন হয়নি। এবং সেটি আমরা বারবার বলেছি যে কাদের কারণে বাস্তবায়ন হয়নি। এটার প্রধানতম দায় হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার, যারা আমাদের ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে শপথ গ্রহণ করেছিল, তারা তাদের সেই শপথ ভঙ্গ করেছে, তারা সেই রক্তের সাথে বেইমানি করেছে। আরেকটি বিষয় আছে, আমার সমালোচক একটি প্রশ্ন বলেছেন, যেটি হচ্ছে যে মুক্তিযুদ্ধকে সমালোচনা করার যে বিষয়টি উনি নিয়ে এসেছেন। আমরা বলি যে মুক্তিযুদ্ধ তো, এবং জুলাই আমরা দেখেছি যে অভ্যুত্থানের পরপর আমরা দেখেছি জামাত ইসলাম এবং তার যে অন্যান্য সহযোগী সংগঠন বা গণসংগঠন, অঙ্গ সংগঠন, তারা বারবার ৭১ এবং জুলাই ২৪কে তারা মুখোমুখি করবার চেষ্টা করেছেন। জুলাইকে দিয়ে তারা ৭১কে বারবার খারিজ করবার চেষ্টা করেছেন। ৭১ তো কোনোভাবেই, ৭১ বাংলাদেশের অভ্যুত্থান, বাংলাদেশের জন্মের সাথে সম্পর্কিত, এবং তারই ধারাবাহিকতায় ২৪ এসেছে। সুতরাং ৭১কে বাদ দিয়ে তো আমি আসলে মুখোমুখি করার জন্য আমি আসলে উদাহরণস্বরূপ বোঝাতে চেয়েছি যে ধন্যবাদ। যেমন জুলাই নিয়ে কথা বলতে আমাদের আজকের আয়োজন যারা সঙ্গে ছিলেন ধন্যবাদ জানাতে চাই। কাল একই সময় নতুন বাংলাদেশ আবার সম্প্রচারিত হবে, দেখার আমন্ত্রণ। বিদায় নিচ্ছি।